নিজের জন্য একটা চ্যালেঞ্জ সেট করেছি, 21 ডে চ্যালেঞ্জ। এখন ডিসেম্বর ঢুকে গেছে, হলিডে সিজন, অনেক লোকজনই দেখছি নেই। সকালের অনেকটা সময় এটাতেই চলে যায় যে কি পড়লে সারাদিন আর সন্ধে দুটোই ম্যানেজ হয়ে যাবে। একটু টায়ার্ডও লাগছে, একটু মন মেজাজ ভালো নেই, কেন কি বৃত্তান্ত সেসব আর এখন তোমাদেরকে বলছি না। আমার দেখতে ভীষণ ভালো লাগে ইউটিউবে শপিং, ডিফারেন্ট জায়গার শপিং কি পাওয়া যায় না পাওয়া যায়। এতে কোনো হলুদ মশলা কিছুই আর অ্যাড হবে না, এটা এমনি খুব ভালো লাগে। ও সবসময় বলে তোমার ওই পেপার চিকেনটা বানাও, তোমার ওই পেপার চিকেনটা বানাও, কারণ আমি একদম রান্না বান্না পারতাম না, ওগুলো জাস্ট একটু একটু করে এক্সপেরিমেন্ট করে করে বানাতাম। 9টা বাজে, ইয়েস। আর আমি এখন অফিস থেকে বাড়ি ঢুকছি, ভাবতে গেলে লাগছে ঢুকে সাথে সাথে ডিনার। 9টা বাজে, এখন আমরা একটু তাড়াতাড়ি ডিনার যেহেতু করছি, এটা হচ্ছে তেলিপাথি। আমাদেরও এখন মন্দিরে যেতে হলে এটা আরো একটা বড় মেন রিজন যার রোড জন্য যেতে দিয়ে ইচ্ছা করে ভাই। আমি একদম বেসিস করে পিছন দিকটাতেই থাকি। এই শুটার আমি সাইজে পেয়েছি, আমার 11 নম্বর জুতো লাগে, তো দিস ইজ 11 সাইজ শু। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে 7 সকালে ব্লগ স্টার্ট করছি। 7 সকাল অ্যাকচুয়ালিতে, কারণ এখন বাজে 7:15। আমি সকালে আজকে মর্নিং ওয়াক শুরু করেছি আবার। তো এতদিন ধরে অনেক কিছু চেষ্টা করলাম, তারপরে গতকাল রাতে নিজের জন্য একটা চ্যালেঞ্জ সেট করেছি, 21 ডে চ্যালেঞ্জ। কারণ যে কোনো একটা হ্যাবিট ফর্ম হতে 21 দিন লাগে বলে, তো সেই ভাবলাম যে দেখি যদি হ্যাবিট ফর্ম করাতে পারি। তো চ্যালেঞ্জটা সিম্পল, সকালবেলা 6টা থেকে 6:30-র মধ্যে উঠে 1 ঘন্টা মোটামুটি মর্নিং ওয়াক করা। 4 কিলোমিটার্স আমার টার্গেট, 4 কিলোমিটার্সের টার্গেট যদি ওয়াক করতে পারি। আর পুরো দিনে 10,000 স্টেপস কমপ্লিট করব। খাওয়া দাওয়া একটু ঠিক করব, সব কিছু ম্যানেজ করার ইচ্ছা আছে। নিউ ইয়ারে জিনিসটা শুরু করতে চাইনি, কারণ তখন নিউ ইয়ার রেজলিউশন বলে শুরু হয়, আর তারপরে ওই রেজলিউশনগুলো কোথায় যে ধুয়ে চলে যায়, সেই কারণে নিউ ইয়ারের আগেই শুরু করলাম। ভাবলাম 21 ডেজ, আজকে 3 তারিখ, একদম ঠিক 24 তারিখে মানে 24 তারিখ পর্যন্ত যদি হ্যাবিট ফর্ম হয়ে যায় ভালো। তারপরে তো ক্রিসমাস নিউ ইয়ারগুলো আছে, তখন জানি একটু তো উল্টা হবেই। তো সেই কারণে চ্যালেঞ্জটা নিজের জন্য সেট করলাম। ওয়াক করে এখন বাড়ির দিকে ফিরছি, তো তাই ভাবলাম এখন ব্লগটা শুরু করি। রোজ চেষ্টা করব আমার জার্নিটাকে একটু ডকুমেন্ট করার, তাহলে নিজেরও একটা মোটিভেশন থাকবে। তো 21 ডেজের একটা ডকুমেন্টেশন সিরিজ শুরু করতে চলেছি, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। এখন বাড়ি যাই, সাথে যাওয়ার সময় ফুল কিনে নিয়েছি। সকালবেলা যাওয়ার সময় মানে অফিসে যাওয়ার আগে তো আমাদের পুজো টুজো দিয়ে যেতে হয়, তো সেই কারণে একটু ফুল টুল নিয়ে নিলাম। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরোবো। স্নান হয়ে গেছে, রেডিও হয়ে নিয়েছি। ইউজুয়ালি আমি অফিসের জন্য 8টায় বের হই, কিন্তু আজকাল ট্রাফিক যেহেতু কম আছে, এখন ডিসেম্বর ঢুকে গেছে, হলিডে সিজন, অনেক লোকজনই দেখছি নেই রাস্তাঘাটে। তো যাই হোক, তো এই কারণে আমি এখন একটু দেরি করে বের হই, মানে 8:30-টার সময় বের হই। এখন বাজে 8:05 অলমোস্ট। তো আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে, খালি ব্রেকফাস্টটা করবো। ল্যাপটপ, ব্যাগ অ্যান্ড ল্যাপটপটা কালকে এই রুমে রেখে দিয়েছিলাম, রাতে একটু কাজ করতে নিয়ে বসেছিলাম। তো ব্যাগ গুছিয়ে নিচ্ছি, ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আমার আজকের ব্রেকফাস্ট চিয়া অ্যান্ড ওটস পুডিং। বেসিক্যালি ওই যে রাত্রে ওভারনাইট ওটস ভিজিয়ে রাখি, সেটাই এখন ব্রেকফাস্টে খাবো। অফিসে নিয়ে যাওয়ার জন্য এনেছিলাম, কিন্তু এখন যেহেতু একটু দেরি করে বেরোচ্ছি, তো বাড়ির থেকে ব্রেকফাস্টটা করে বেরোবো। কি যে লাঞ্চ ডিনার সব মুখে এসে পড়ছে, এখন এক হাতে খুলতে পারছি না, খুলে নিই। এই যে এটা হচ্ছে ওটস অ্যান্ড চিয়া পুডিং, আমার মোটামুটি ভালোই শৌক হয়ে গেছে। চলো ঝটপট করে ব্রেকফাস্টটা করি এবার। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সাথে এই মাত্র আমার কথা হচ্ছে। আজকে আমার আবার একটুখানি লেট হয়ে গেছে। শীতকালে না সব কিছু রেডি হতে এত সময় লাগে, সব কিছু অ্যারেঞ্জ করা। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, আর আমার কুইক রাইডও অলমোস্ট পৌঁছেই যাচ্ছে। তো আমি এখন দৌড়ে বেরোবো। কি পরবো না, কোনটাতে সারাদিন ম্যানেজ হবে, আবার বিকেলে ঠান্ডা থাকে, সেই হিসাবে ভাবতে না একদম দিনটাই মানে সকালের অনেকটা সময় এটাতেই চলে যায় যে কি পড়লে সারাদিন আর সন্ধে দুটোই ম্যানেজ হয়ে যাবে। কিন্তু না, এরকম করে সময় কাটালে হবে না, দুরকম কিছু রাখতে হবে। কত কিছু ক্যারি করা যায় বলো। প্লাস আজকে আমি আবার ব্রেকফাস্টটাও করতে পারলাম না, কারণ কি দেরি হয়ে গেছে, তাই তো ব্রেকফাস্টটাও ক্যারি করে নিচ্ছি। আর লাঞ্চ তো ক্যারি করি, তো সেসব কিছু ডান, এখন জাস্ট বেরিয়ে যাব।
গুড ইভিনিং এভরিওয়ান। পুরোটা দিন কাটিয়ে আবার এখন সন্ধ্যেবেলা তোমাদের সামনে। রিমো এখন অফিস থেকে আসেনি, আমি জাস্ট অফিস থেকে ফিরেছি। একটু টায়ার্ডও লাগছে, একটু মন মেজাজ ভালো নেই, কেন কি বৃত্তান্ত সেসব আর এখন তোমাদেরকে বলছি না। এনিওয়েজ এখন তো ঘরে ঢুকে গেছি, আর ঘরে ঢুকলেই আমার খেতে হয় 1 কাপ চা। আজকে ভাবছি কফি খাবো, একা থাকলে কফি খেতে বেশ মজা লাগে, তো কফি খাবো। আজকে সারাদিন অ্যাকচুয়ালি চা কফি কিছুই খাইনি, তো 1 কাপ খাওয়াই যেতে পারে। রিমোর আজকে অনেক লেট অবধি মিটিং আছে, ওর ঘরে ফিরতে ফিরতে বেজে যাবে প্রায় 8টা সোয়া 8টা। তো আমি ভেবেছি ডিনারটা তাড়াতাড়ি সেরে রাখবো। তো আজকে একটা কাণ্ড করেছি, সকালেই আমি ডিপ ফ্রিজ থেকে, যেটা আমাদের ফ্রিজার আছে ওখান থেকে চিকেনটা বার করে রেখে দিয়েছিলাম। কারণ কি এত ঠান্ডা ওয়েদার আছে, ঘরে এসে ডিফ্রস্ট হতে না রান্না করতে প্রচুর সময় লেগে যায়, আর মাইক্রোওয়েভে যদি আমি ডিফ্রস্ট করতে যাই একটু কুক হয়ে যায় আর স্কামসগুলো বেরিয়ে আসে, তো সেটা ভালো লাগে না। তো বেটার আমি সকালেই ওই বক্স শুদ্ধ বার করে রেখেছি, এখন ডেফিনেটলি ওটা ডিফ্রস্ট তো হয়ে গেছে, চটপট বানিয়ে ফেলবো। আজকে অফিস থেকেই ভাবতে ভাবতে আসলাম কী বানাবো, দেন আমার মনে হলো বাড়িতে যা যা ইনগ্রিডিয়েন্ট আছে তা নিয়ে আমি খুব সুন্দর করে পেপার চিকেনটা বানিয়ে ফেলতে পারবো, যেটা রিমো ভীষণ ভালোবাসে। আর রিমোর সাথে না আমার অফিসে মাঝে মাঝে এই ধরনের কথাবার্তাগুলো হয় চ্যাটে, যে কী খাবে আজকে ডিনারে এটা খাওয়া যায়, আজকে এটা খেতে ইচ্ছা করছে, বা কালকে এটা খাবো। ইভেন আমরা মেনু নিয়ে পুরো ডিসকাশন করি, কারণ আমরা দুজনেই প্রচণ্ড ফুডি, দুজনেই রান্না করতে ভালোবাসি আর খেতে ভালোবাসি বলেই কিন্তু রান্নাটা ভালোবাসি। তো রিমো আমাকে বললো পেপার চিকেন যখন বানাবে, আমার প্ল্যান ছিল কিনুয়া বানানোর, কিনুয়া পোলাও বা কিনুয়া একটুখানি বয়েল করে নিতে হবে, কিছু একটা ভেবেছিলাম। তো রিমো বললো না, তার সাথে তাহলে ঘি রুটি বানাও, মানে ঘি দিয়ে শাঁখা রুটি। তো আমার একটা প্ল্যান এসছে, আমি ভাবছি একটু পরোটার মতো বানিয়ে ফেলি, ঘি দিয়েই বানাবো, শাঁখা বানাবো, কিন্তু তাতে আমি ভাবছি কিছু স্টাফিং করে দেবো। এগুলো সব মাথায় আসছে, ঘড়িটা বাজে হচ্ছে 6:45, কতক্ষণে কী কমপ্লিট করতে পারবো জানি না। বলতে পারো 1 ঘন্টা টাইম আছে, যার মধ্যে সব কিছু করে ফেলতে হবে, কিন্তু তার আগে খেতে হবে কফি। তো আগে কফি খাই, তারপরে কিচেনে সোজা ঢুকে যাবো। আমার কফি উইথ বানানা কেক ইজ রেডি, আর এখানে টিভিটাও চালাচ্ছি। ওখানে দেখো সার্চ দেখতে পাচ্ছ হয়তো তোমরা, এটা হটস্টারে এসছে একটা নতুন সিরিজ, নতুন না আই থিঙ্ক অনেকদিনই হয়েছে, মারা থাকতে থাকতে আমি দেখেছিলাম কিন্তু দেখা হয়নি। ভীষণ ইন্টারেস্টিং একটা মার্ডার মিস্ট্রি অফকোর্স, আর আমার এগুলো দেখতে তো খুব ভালো লাগে, কিন্তু এখন ভাবছি এটাতে দেখতে বসলে আবার উঠতে পারবো না, সেম প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে চলো এখন চালিয়ে একটু কাছে কিছু দেখা যাক। ফ্রেশ হয়ে নিয়েছি আমি, কিন্তু আমার যেটা হয় আমি এসব দেখতে, মার্ডার মিস্ট্রি এসব দেখতে খুব ভালোবাসি, আর এগুলোতে না আটকে যাই একদম। হয় মনে হয়েছে যে পুরো রাত জেগে জেগে এসব দেখেছি, আবার ভয়ও পেয়েছি। আমার মাথার মধ্যে অনেক কিছু ক্যালকুলেশন চলতে থাকে, না কাউকে মার্ডার করার জন্য না, বাট অনেক সময় কিছু মিস্ট্রি যদি আমি শুনি বা কোনো কিছু শুনি, আমি কিন্তু নিজের মধ্যে গল্প বানাতে থাকি। হ্যাঁ, রিমোর মতো অত সুন্দর আমার গল্প লেখা বা বলার অভ্যেস নেই, বাট আমি খুব ভালো এখন প্রেডিক্ট করতে পারি এসব দেখতে দেখতে, যেটা হয়েছে এখন। তবে অল্প সময় কিছু দেখার জন্য আই থিঙ্ক ইউটিউব ইজ দ্য বেস্ট। ওখানে ছোটো ছোটো ডিফারেন্ট কন্টেন্ট দেখতে পাওয়া যায়। ট্রাভেলের একটা ছোটো ভিডিও দেখে নিতে পারো 15 মিনিটের, হাতে যদি কম সময় থাকে, বা রেসিপি দেখে নেওয়া যেতে পারে। কখনো কখনো শপিং আমার দেখতে ভীষণ ভালো লাগে, ইউটিউবে শপিং, ডিফারেন্ট জায়গার শপিং কী পাওয়া যায় না পাওয়া যায় আইডিয়া হয়। হোম ডেকর দেখতে ভীষণ ভালোবাসি আমি। তো ইটস নট লাইক কি লাইফস্টাইল ব্লগিং তো ডেফিনেটলি একটা ওয়ান পয়েন্ট, যেটা দেখতে আই থিঙ্ক সবাই আমরা খুব ভালোই বাসি, আমিও খুব ভালোবাসি ইনফ্যাক্ট, আর নিজেরাও ওটারই একটা পার্ট। এখন অবধি নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর ভাবে বলতে পারি কি না জানি না, কিন্তু ডেফিনেটলি এগুলো দেখতে ভালো লাগে। এছাড়াও ইউটিউবে কিন্তু ভ্যারাইটি অফ কন্টেন্ট অ্যাভেলেবেল থাকে। আমি এরকম ব্লগার্সদের খুব পছন্দ করি যারা শপিং হল করে, যেটা আমার পক্ষে সম্ভব হয় না দুটো কারণে। এক তো অতটা সময় হয় না, সেকেন্ডলি একটা শপিং হল করার জন্য অনেকটা ইনভেস্টমেন্ট লাগে, সেটা সবসময় মনে হয় আননেসেসারি হয়ে যায়। তো এখন আই ডোন্ট থিঙ্ক আমি এখনও সেই জায়গায় এসে পৌঁছেছি যে ইউটিউব থেকে আর্ন করে সেই জায়গাটাতে আমি অতটা ইনভেস্ট করে এই জিনিসগুলো করতে পারি। বাট হ্যাঁ, যারা করে খুবই ভালো, তারা এটাকে অনেকটা ডেডিকেটেডলি জিনিসটাকে নিয়ে যেতে চাইছে। অনেকেই আছে যারা বিভিন্ন জায়গায় স্ট্রিট শপিংয়ে গিয়ে বার্গেন করে ভিডিও করে, যেগুলো আমি একদম পারি না, আমার ওগুলো দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, এগুলো আবার কিছু ভালো লাগার জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আর বেশি বকবক করবো না কিন্তু, কারণ কি রিমো আসার আগে রান্নাটা সেরে ফেলতে হবে, নাহলে আবার ক্যাচাল লাগবে না, কিন্তু ওই হাঁটতে যাওয়াটাও দেরি হয়ে যাবে। পেপার চিকেন বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমি রেডি করে নিয়েছি। মাংসটা দেখো ম্যারিনেট করে রেখে দেওয়া রয়েছে। আজকে দই দিয়ে বানাচ্ছি, এর আগে আমি বানিয়েছি দই বা ইয়োগার্ট দিয়ে খুব ভালো হয়। দই ছিল বাড়িতে তাই ইউজ করলাম। এই ম্যারিনেশনের জন্য আমি ইউজ করেছি অফকোর্স চিকেন, তাতে দিয়েছি দই এবং দিয়েছি একটুখানি কাসুরি মেথি, যেটা একটুখানি রোস্ট করে দিয়েছি, তার সাথে দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট আর অনেকটা করে ব্ল্যাক পেপার, সল্টটাও দিয়ে দিয়েছি। এখনই যেহেতু এটা ফ্রাই করে নেবো, তার সাথে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি,
রেখেছি, ধনেপাতা কুচোনো আর কাঁচা লঙ্কা, এই কটা ইনগ্রেডিয়েন্ট দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পেপার চিকেন, উইচ ইজ ভেরি ইজি, ভীষণ টেস্টি হয় খেতে। এছাড়া এতে আর কোনো মশলা টশলা কিছুই লাগবে না। অনেকটা করে চিকেন থাকলে চিকেনটা আগে একটু ফ্রাই করে নিলে খেতে ভীষণ ভালো হয়। একটু ওই ফ্রাই করলে যেমন একটা ব্রাউন ব্রাউন টেক্সচার চলে আসে না, বাইরেটা একটু হার্ড ভেতরটা একটু সফট টাইপের, তো ওটা খেতে ভীষণ টেস্টি হয়। ওভাবেও বানাতে পারো। আজকে যেহেতু খুব সামান্য চিকেন আছে ওই জন্য একবারেই বানিয়ে দিচ্ছি, আর সময়ও বেশি লাগবে না। আর পুরো রান্নাটাই হবে কিন্তু সাদা তেলে, মানে হোয়াইট অয়েলে। এখন তোমরা যে ধরনের হোয়াইট অয়েল বাড়িতে ইউজ করো, অলিভ অয়েলও ইউজ করতে পারো, কিন্তু অলিভ অয়েলে এতটা হাই টেম্পারেচার রান্না খুব একটা ভালো হয় না। তা ভালো মানে অয়েলটা খাওয়া উচিত না অতটা হাই টেম্পারেচারে। তোমরা এমনি আমরা যেরকম গ্রাউন্ডনাট অয়েল এখন ইউজ করি সেটাও ইউজ করে দেখতে পারো। প্যানে আগে কটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পুরো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, তাই লো ফ্লেমে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা যখন একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তখন তাতে আমরা অ্যাড করে দেবো চিকেনটা। একটা স্টেপ পুরোপুরি স্কিপ করে তোমাদেরকে দেখালাম, চিকেনটা দিয়ে একটুখানি নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর দারুণ একটা কালার এসছে, দেখতেই পাচ্ছ কালারটা দারুণ। এতে কোনো হলুদ মশলা কিছুই আর অ্যাড হবে না, এটা এমনিই খুব ভালো লাগবে। আর সাথে সাথে না আমি একটু পরোটা বানানোর জন্য গ্রিন অনিয়ন আর পেঁয়াজ কেটে নিচ্ছি, একটু পেঁয়াজের পরাঠা মতো বানিয়ে নেবো। এতে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা অ্যাড করবো ভাবছি, আর একটু টেস্টি হয়ে যাবে। বাট এই হচ্ছে এখন এই মোমেন্টে চিকেনের কন্ডিশন। এই চিকেন বানানোটার না একটা গল্প আছে, সেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যাঁ, এই চিকেনটার একটা সুন্দর গল্প আছে। প্রথমে বলে দিই, এই চিকেনটা আমার হাতে রিমো খেতে ভীষণ ভালোবাসে। ও সবসময় বলে তোমার ওই পেপার চিকেনটা বানাও, তোমার ওই পেপার চিকেনটা বানাও। আমার বিয়ের পরে, যেটা রিমোর ফার্স্ট বার্থডে ছিল, মানে বিয়ের পরে হাজব্যান্ডের ফার্স্ট বার্থডে, মানে বুঝতেই পারছো কিছু একটা ভালো তো বানাতেই হবে। সেটা ছিল 12ই মার্চ, মানে 12ই মার্চে ওর বার্থডে, আর 2020 মানে লকডাউনের জাস্ট এক সপ্তাহ আগে। ওই মোমেন্টে না আমাদের ব্যাঙ্গালোরে প্রচুর জায়গাতেই ওয়ার্ক ফ্রম হোম দেওয়া স্টার্ট হয়ে গিয়েছিল, আর আমাদেরও অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছিল অলরেডি। তো আমার এখনও মনে আছে আমরা অফিস গেছি, কিন্তু যেতেই হতো কারণ আমরা জাস্ট বিয়ে করে এসেছি বলে ছুটি পাইনি ওই দিনটাতে। তো দুজনেই অফিস গেছি, অফিস থেকে এসে তাড়াহুড়ো করে ইন্ডাকশানে বানিয়েছিলাম, আর সেই মোমেন্টে আমাদের গ্যাসও শেষ হয়ে গেছিলো। মানে খুব একটা হয় না বিয়ের পর পর একটা এই জিনিস যে এটাও অ্যারেঞ্জ করতে হবে ওটাও অ্যারেঞ্জ করতে হবে, সব কিছু হয়ে উঠতো না আমাদের। তো ইন্ডাকশানে আমি বানিয়েছিলাম এই চিকেনটা, স্লো কুকিং হয়েছিল এবং খুব ভালো করে যত্ন করে বানিয়েছিলাম। একটাই আইটেম বানিয়েছিলাম 2 ঘন্টা ধরে, এবং সেটা খেতে দুর্ধর্ষ হয়েছিল। এবং সেটার সাথে বানিয়েছিলাম কয়েন পরাঠা, যেটা ভাই আমার হাতে খেতে খুব ভালোবাসে, মানে কয়েন পরাঠা আর এই চিকেনটা। যদিও পুরো মেনুটাই আমি ডিসাইড করেছিলাম, কারণ রিমোকে জিজ্ঞাসা করলো তো পোলাও মাংস, ওর বাইরে কিছুও দেখতেই পারে না। তো আমি বানিয়েছিলাম এরমভাবে, আর সেটা খেয়ে আজ অব্দি রিমো বলে ওইটার মতো কিন্তু আর হয়নি। আই থিঙ্ক ওটা যেহেতু বিয়ের পরের ফার্স্ট ওর বার্থডেতে রান্না করেছিলাম বলে একটু বেশি সুন্দর খেতে হয়ে গেছিলো, বেশি ভালো খেতে হয়ে গেছিলো, যেটা হয়তো তারপরে অনেকবার বানাতেও সেই রকম টেস্ট হয়নি। একই ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানালেও সেই রকম টেস্টটা কিন্তু আর আসেনি। এটা যদিও বলতেই বলে যে একই ইনগ্রিডিয়েন্ট দিয়েও কিন্তু অনেক রকমভাবে রান্না হতে পারে, কম বেশি টাইম এটা ওটা অনেক কিছু ম্যাটার করে সেক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, বিয়ের পরের ব্যাপারটা হয়তো বেশি আলাদা ছিল, বা হয়তো প্রথমবার আমার হাতে খেয়েছিল বলে, আর আমি একদম রান্না বান্না পারতাম না, ওগুলো জাস্ট একটু একটু করে এক্সপেরিমেন্ট করে করে বানাতাম, আর একটু একটু করে এখন দেখো দেখতে দেখতে 5টা বছর কাটিয়ে ফেললাম। এখন তো কত কিছুই রান্না করে করে খাওয়াই, কিন্তু ওই এক একটা খাবার না যেটা ওর মুখে লেগে থাকে, সেটা বারবার খালি ও রিকোয়েস্ট করে ওইভাবে বানাও, এটা বানাও, সেটা বানাও। তো ওটাও ভালো লাগে অ্যাকচুয়ালি, যে তোমার মনে আছে যে হ্যাঁ আমি জিনিসটা প্রথমে করেছিলাম, সেই অ্যাপ্রিসিয়েট করার ব্যাপারটা, এই ছোটোখাটো ফিলিংস আর কি। তোমাদের কোনো এরকম গল্প থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট গল্পটা কেমন লাগলো সেটাও জানিও। আর বলতে বলতে আমার চিকেনটাও কিন্তু অলমোস্ট রেডি। ফাইনালি আমার চিকেন একদম রেডি। লাস্টে অ্যাড করে দেবো ধনেপাতা, যেটা দিলে একটা দারুণ ফ্লেভার চলে আসবে। আমি কিন্তু 1 চামচ ঘিও অ্যাড করেছি, বা বাটার যে কোনো একটা কিছু অ্যাড করা যেতেই পারে, ঘিটা বেশি ভালো লাগে, ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর আসে। একটুখানি গ্রেভি বানিয়েছি, কারণ যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে, তো রিমো গ্রেভি দিয়ে খেতে ভালোবাসে, ও শুকনো শুকনো একদমই খেতে পছন্দ করে না। সো আমার চিকেন হচ্ছে রেডি। আই হোপ তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। অত সুন্দর করে গার্নিশ করে তোমাদেরকে এখন দেখাতে পারছি না, পরে প্লেটিংয়ের সময় দেখাবো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, গুড ইভিনিংই বলছি। রাত 9টা বাজে, কিন্তু গুড নাইট তো বলে শেষ করা যাবে না এখনই। রাত 9টা বাজে, ইয়েস। আর আমি এখন অফিস থেকে বাড়ি ঢুকছি, কিছু করার নেই, অফিসে একটা বহুত দরকারি কাজ ছিল, সেই মিটিং একটু চলেছে। আর তারপরে যেটা হয়, ট্রাফিকের জন্য আটকা পড়ে গেছি। ট্রাফিকে আজকে, কালকে তোমাদের বলছিলাম ট্রাফিক থাকবে না, কিন্তু আজকে আসার পথে ট্রাফিকেই আটকা পড়ে আমার প্রায় ঘন্টাখানিকের উপরে লেগে গেছে। তো চলো এখন যাই, বাড়িতে ঢুকি।
তারপরে পরে কথা বলছি ফ্রেশ ট্রেশ হয়ে। বাড়ি ঢুকেছি এরকম একটা সময় যে বিকেলের খাবার দাবার তো সব স্কিপ হয়ে গেছে। ঢোকার সাথে সাথে রিনি গেছে গিয়ে কিচেনে, কারণ ডিনার টাইম হয়ে গেছে। এখন অলরেডি 9:15 বাজে, আমি বসে রয়েছি, বসে কিছুই করছিলাম। এসে দেখলাম যে রিনি একটা কোনো সিরিজ চলেছিল। রিনি, সিরিজটার নাম কি ছিল রে? সার্চ। হ্যাঁ, কোনখানা সেন শর্মার একটা সিরিজ ছিল যেটা ও দেখছিল, আর সিরিজটা ওই একই। আমি জাস্ট ঢুকলাম আর 10 মিনিটের মধ্যে সিরিজটাও শেষ হয়ে গেল, তারপরে সাথে সাথে চলে গেল। মানে ভাবতে কিরকম লাগছে, ঢুকে সাথে সাথে ডিনার। 9টা বাজে এখন, আমরা একটু তাড়াতাড়ি ডিনার যেহেতু করছি। আর এমনি তোমাদের বললাম যে আমি ওই 21 ডে চ্যালেঞ্জটা শুরু করেছি আজকে, হোপফুলি কমপ্লিট করতে পারবো। প্রথম তো একটা টার্গেট হচ্ছে 10,000 স্টেপস আমার করতেই হবে। অলরেডি 8,000 8,500 স্টেপস আমার হয়ে গেছে। তো আর 1,500 স্টেপস, যেটা খাওয়া দাওয়া করার পরে নিচে পার্কিংয়ে যাবো, আর না হলে একটু যাবো আজকে। যে দেখি আজকে ওয়েদারটা না একটু ঠিকঠাক আছে, বেশ খুব একটা ঠান্ডাও নেই। তো যদি ব্যাডমিন্টন খেলতে যেতে পারি তাহলে তো যাবো, ইচ্ছা আছে। যদি রিনি রাজি হয়, একা একা তো আর খেলতে যেতে পারবো না। তো চলো ডিনারটা করি। ডিনারে কি আছে না আছে রিনি তোমাদের সাথে শেয়ার করেছে কি? আচ্ছা হ্যাঁ, তো রিনি শেয়ার করে দিয়েছে। তো খেয়ে নিই, তারপরে উঠে বাকি যেইটুকু সময় থাকবে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, সেইটুকু সময় একটু তোমাদের সাথে আড্ডা দেবো। ডিনার প্লেটিং ডান। চিকেনটা তো তোমরা দেখেইছো, তার সাথে বানিয়েছি স্প্রিং অনিয়ন পরাঠা। রিমো এটা খুবই ভালোবাসে খেতে। কিন্তু এটা তো কয়েন পরাঠা না, তুমি না, কয়েন পরাঠা আমি আজকেই কয়েন পরাঠা আর শুধু স্প্রিং অনিয়ন পরাঠা। বাই দ্য ওয়ে আজকে আমি সবাইকে সেই ব্ল্যাক পেপার চিকেন, মানে পেপার চিকেন আমার বিয়ের প্রথম বছর যেটা বানিয়েছিলাম উইথ কয়েন পরাঠা, সেটা গল্প করছিলাম। আই হোপ ইউ রিমেম্বার, তোমার বার্থডে স্পেশাল। পছন্দ ছিল। আর তোমারও তো পেপার চিকেনটা আমার তো ভালোই লাগে, মানে ভাই তোমাকে এবারে এসে বলেছে। হ্যাঁ, কয়েন পরাঠাটা ভাই খুব পছন্দ করে। ওই হয় না, একটা টেস্ট মানুষের লেগে থাকে। আর এইখানে দেখো কি সুন্দর এই লিলিসগুলো রিমো এনেছে, এই কালারটা তো অপূর্ব। আমার লিলিস হচ্ছে ফেভারিট। উইদাউট এনি ওকেশন এরকম ফ্লাওয়ার্স পেতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। এমনি ইচ্ছা করলো, আনলাম না, নিয়ে যাই একটু ফ্লাওয়ার। এটা হচ্ছে টেলিপ্যাথি। আমি তোমার গল্প করছিলাম আজকে অ্যাবাউট ইউর বার্থডে, মেকিং দ্যাট চিকেন দ্যাট টাইম, যেখানে কুকিং জানতাম না সেই সময়। আর তুমি আমার জন্য ফ্লাওয়ার নিয়ে এসছো, ভালো আছে। আজকেও আবার পার্কিংয়েই চলে এসেছি। এখন রাত বাজে 11:15। নিচে হাঁটতেই এসেছিলাম, হাঁটতে হাঁটতে ভাবলাম একবার তোমাদের সাথে কথা বলে নিই। আজকে সব কিছু একটু লেট হয়ে গেছে, মেনলি বিকজ আমি লেট করে অফিস থেকে বাড়ি ঢুকেছি, তাই সবটাই লেট। আর আমাদের পিছন থেকে দেখতে পাচ্ছ এই পার্কিংয়ের, বেসিক্যালি এটা হচ্ছে পার্কিং, আর এটা হচ্ছে আমাদের ব্যাক গেট। তো ব্যাক গেটের এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে। তো এই পিছনে ওয়ালের ওই পাশে যে বিনায়কা লেআউট, যেখান থেকে আমরা রিলায়েবল লেআউটে ঢুকতাম, হ্যাঁ অনেকগুলো লেআউট বেসিক্যালি। তো আমাদের ব্যাক গেট থেকে যেখানে ঢুকতাম ওই জায়গাটা হচ্ছে বিনায়কা লেআউট, তার পিছনেই হচ্ছে রিলায়েবল লেআউট যেখানে আমরা হাঁটতে যেতাম। এবার ব্যাপারটা হচ্ছে বিনায়কা লেআউটের পুরো রাস্তা, ড্রেনেজ সব নতুন করে বানানো হচ্ছে, তাই পিছনের ব্যাক গেটটা বন্ধ। তো এদিক থেকে না গাড়ি যাচ্ছে, অলমোস্ট মানে মাসখানেক হয়ে গেছে, 1.5 মাসের উপরে হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের সব গাড়িগুলো যেদিক দিয়ে এন্ট্রি ওদিক দিয়ে এক্সিট সব একই জায়গা থেকে আসা যাওয়া করছে, এই কারণে এই পিছন দিকে ব্যারিকেডটা দিয়ে বন্ধ করে রেখেছে। আর আমাদেরও এখন মন্দিরে যেতে হলে একদম মেইন রোড দিয়ে, তো মেইন রোড দিয়ে ঘুরে বিনায়কা লেআউট হয়ে তারপর আবার রিলায়েবল লেআউটে ঢুকতে হয়। তো একটু লম্বা ঘুরতে হয় আর কি। এটা তো একেবারেই সোজা ছিল, তো এটা একটা সুবিধা। তবে এখানে দাঁড়িয়ে ভাবলাম আজকে তোমাদের ব্লগের মধ্যে তোমাদের কমেন্টসগুলোর সেইগুলোর একটু উত্তর দিয়ে দিই। তো সবসময় ওই একই ব্যাকগ্রাউন্ড, একই জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে তো ভালোও লাগে না। তো প্রথম কমেন্ট হলো কৌশিকের, লিখেছে কাবন পার্কটা চেষ্টা করব নেক্সট উইকেন্ডে যাওয়ার, যদি সময় বের করতে পারি। কোরিয়ান রেস্টুরেন্টটাও বেশ ইন্টারেস্টিং লাগলো, টু গো লিস্টে অ্যাড করে রাখলাম। বাই দ্য ওয়ে সেদিন রিপ্লাই দিতে ভুলে গেছিলাম, ধন্যের নিং দারুণ লাগলো, দারুণ পিসফুল আর গ্রিনারি। ডেফিনেটলি আবার যাব, তখন বেশি দিনের জন্য প্ল্যান করে যাব, ওয়ার্ক ফ্রম হোম নিয়ে। খাওয়া দাওয়াও আমার বেশ ভালো লেগেছিল, আমরা কয়েকটা ডিফারেন্ট জায়গাতেও ট্রাই করলাম, সবকটাই ডিসেন্ট ছিল। আমাকে একটু সাজেস্ট করে দিও। সাজেস্ট করো। আমরা ওখানে এই ভয়ে ভয়ে সবসময় ভেবেছি এখানে গিয়ে থাকা যাবে, কিন্তু একদিনের বেশি নয়, কিন্তু একদিনের বেশি যদি থাকা যায় ভালো ভালো রেস্টুরেন্ট পেতে হবে ওখানে। না সেটাও না, কিন্তু হ্যাঁ আমাদেরও একটু ইচ্ছা আছে আবারও একবার যাওয়ার, আবারও একবার গিয়ে অ্যাটলিস্ট এখন 2-3 দিন এখানে কাটাতে ইচ্ছা, এই এক রাতে না। এত ভালো না জায়গাটা সত্যি, যতদিন পর্যন্ত ওই ব্যাপারটা কমার্শিয়ালাইজ না হয়ে যায় ততদিন পর্যন্ত ওই জায়গাটাকে একটু ভোগ করে নিতে চাই আর কি।
নেক্সট কমেন্ট হচ্ছে অনুসয়া আন্টি লিখেছে, রিম্মো আর রিনি তোমাদের চোখ দিয়ে কাবান পার্কের ফ্লাওয়ার শোটা দেখলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে ব্লগটা। থ্যাংক ইউ আন্টি, দেখাতে পেরেছি, এটা আমাদেরই সৌভাগ্য বলতে মা পারো। বাবাও কমেন্ট, মানে মা আমাকে বলছিল ভীষণ ভালো লেগেছে, মাকে পার্সোনাল কমেন্ট করেছে। হ্যাঁ পার্সোনালি বলেছে, প্লাস বাবা নাকি খুব এক্সাইটেড হয়ে গেছে, আর এত সুন্দর আমি কখনো দেখিনি, এত সুন্দর কখনো দেখিনি। না বাবাদেরকে তো আমরা মাইসোরের মাইসোরে ইয়েটাতে তো নিয়ে দেখেছি, গেছিলাম, ওখানে তো আরো কত কিন্তু সুন্দর এটা খুব স্ট্রাকচার ভালো বানিয়েছিল। লেগেছে আর কি। শর্মিলি আন্টি লিখেছে, পিকচার কোয়ালিটিটা ভালো রিনি, থ্যাংক ইউ। নিজে নিউ ফোন ওর। অনুজা আন্টি লিখেছে, তোমাদের চোখ দিয়ে কাবান পার্কের ফ্লাওয়ার শোটা দেখা হয়ে গেল, থ্যাংক ইউ। আবার তোমাদেরকেই থ্যাংক ইউ যে এই তোমরা এই সুযোগটা করে দিয়েছো, তোমরা সবাই জয়েন করেছো, ফ্যামিলি এত বড় হয়েছে, তার জন্য আমাদেরও এখন ইচ্ছা করে যে হ্যাঁ তোমাদের কাছে কিছু তুলে ধরার জন্য, যদিও এই ফ্লাওয়ার শোটা কিন্তু একেবারেই প্ল্যান্ড ছিল না। পম্পি লিখেছে, জমজমাটি হয়েছে আজকের ব্লগটা, এনজয় করলাম ব্রেকফাস্ট করতে করতে। আমাদেরও ইচ্ছা ছিল কামান পার্কে যেতে, সময় হচ্ছে না। আর তোমরা লাইফস্টাইল আসলে আগে, আচ্ছা লাইফস্টাইল আসলে ওইদিকে যে গেছিলাম, আচ্ছা লাইফস্টাইল আসলে আগে জানলে তো আমার ঘরে আসতে বলতাম, ওয়াকিং ডিস্টেন্স। তাই নাকি? কোথায় ওখানে তোমাদের বাড়িটা? আগে রিনি থাকতো কিন্তু ওই এরিয়াতে। আমি একদম ওয়েসিস মলের পিছন দিকটাতেই থাকতাম, তো আজকে আমার এই, মনে হয় আশেপাশেই থাকা হবে। হ্যাঁ, তো আজকে আমাদের কমেন্টের পর্বটা এইটুকুই, 4টি কমেন্ট আছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে রিপ্লাই দিয়ে দিই। এখন রিপ্লাই দেওয়া হয়ে গেছে, এখন ঝটপট একটু হেঁটে নেই, বেশিক্ষণ আজকে হাঁটা হবে না, কিন্তু আমার 10,000 স্টেপসটা আমি ডেফিনেটলি কমপ্লিট করব। আর হ্যাঁ, তো চলো একবার হাঁটাহাঁটি হোক, তারপরে বাকি না বাকি আর কিছুই না, তারপরে গিয়ে ঘুমাবো আর কি। আজকে আবার তাড়াতাড়ি একটু যদি ঘুমাতে পারি, কিন্তু আজকেও তাড়াতাড়ি বলতে সেই 12টা বেজেই যাবে। তারপরে আবার কালকে সকালে সেম আমার 21 ডে চ্যালেঞ্জের অংশ নিতে হবে আবার। না উঠে যাবো, সেটা কোনো প্রবলেম। কালকেও তো ঘুমাতে ঘুমাতে সেই 12টা হয়েই যাচ্ছিল, কিন্তু নিজেকে একটু পুশ করতে হবে, এই যা। রাত বাজে 11:15, আমাদের ইভিনিং ওয়াক বা নাইট ওয়াকই বলতে পারো। তো 11:15টার সময় নাইট ওয়াক করে বাড়ি ফিরেছি, কিন্তু ব্লগটা শেষ করার আগে ভাবলাম তোমাদের দুটো জিনিস দেখাই। সেই আমাদের 21 ডে চ্যালেঞ্জ, 20 ডে 1 মানে কি বলছি, 21 ডে চ্যালেঞ্জের জন্য আমি এখানে একটা ট্রাউজারও আনিয়েছি, নোবেরো ট্রাউজার। যদিও এটা শুধু চ্যালেঞ্জের জন্য না, আমার ট্রাউজারের অ্যাকচুয়ালি দরকার ছিল। নোবেরো ট্রাউজার আমি অনেক দিন ধরে নেবো ভাবছিলাম, তো অ্যামাজন থেকে নোবেরোর ট্রাউজার নিয়েছি। যদি তোমরা কেউ মেন্সওয়্যার খুঁজছো অ্যাথলিজার, তো নোবেরো ট্রাই করতে পারো। নোবেরোর ব্র্যান্ডের জিনিসপত্র কিন্তু বেশ ভালো হয় আর বেশ লং লাস্টিং হয়। আর তার সাথে এখানে আমি একটা রানিং শুজ আনিয়েছি, যেটা আমার এমনি রেগুলার শুয়েরও কাজ করবে। তো এশিয়ানের রানিং শু আনিয়েছি, এটাও খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে পেয়েছি, সাম 649 রুপিস আই থিঙ্ক ছিল। অ্যামাজন থেকেই আনিয়েছি, গতকাল রাতেই অর্ডার করেছি। তো এই দুটো জিনিস ভাবলাম তোমাদের দেখাই। আর শুটা সত্যি ভীষণ কমফোর্টেবল। আর আমার একটা অসুবিধা কি হয়, আমার সাইজের শু না ফট করে পাওয়া যায় না। অ্যান্ড এই শুটার আমি সাইজে পেয়েছি, আমার 11 নম্বর জুতো লাগে, তো দিস ইজ 11 সাইজ শু। হ্যাঁ, শুধু একমাত্র বাটা হলে আমার 10 নম্বর চলে, বাকি যে কোনো ব্র্যান্ডের আমার 11 নম্বরের জুতো লাগে। তো অন্য কোনো ভ্যারাইটি আর পাচ্ছিলাম না। এটা দেখতে বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো জানিও। তো আমার জিনিসপত্র দেখিয়ে আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আমি এখন যাব ঘুমোতে। রিনি পিছনে চালিয়ে বসেছে সোনাক্ষী সিনহার হাউস স্টোর। হ্যাঁ, আমাদেরও হাউস স্টোরটা অনেকদিন ধরে পেন্ডিং, তাই আইডিয়াস নিচ্ছি কি করে হাউস স্টোর দেওয়া যেতে পারে। তবে ওদের মতো বাড়িও না আমাদের, কিন্তু জাস্ট দেখছিলাম আর কি। আমি রিনি দেখছিল, আমি একটু আটকে গেছিলাম এখানের মধ্যে। যেটা কথা বলছিলাম, সোনাক্ষী সিনহা এরাও সব এত বড় বড় ব্লগার হয়ে গেছে, আমাদের মতো ছোট ছোট ব্লগারদেরকে কে আর দেখবে? ওই তোমরা যখন দেখো ওইটাই আমাদের এই জন্য আরও বেশি ফুর্তি। যাই হোক, প্লিজ কমেন্ট করো। আর আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।